হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা শুরু করলাম অনেকটা দেরি করে। ফ্যান চলছে, হয়তো তোমাদের শুনতে একটু দেরি হবে, মানে শুনতে একটু কষ্ট হবে, কিন্তু তবুও একটু কষ্ট করে শুনে নিও, কারণ কষ্ট হচ্ছে তো ফ্যানটা চালিয়ে রেখেছি। আর ঘরে দরজা জানলাগুলো খুলে দিলাম, তার জন্য ঘরে একটুখানি গ্যাস গ্যাস মতো ছিল, আর এসিটা তার জন্য অফ রেখেছি। আর এসেই আগে যেটা করলাম সেটা হচ্ছে বিছানার চাদরটা পাল্টালাম, আর ঘর পুরো বাড়ি শুদ্ধ ভালো করে ঝাড় দিলাম। প্রচুর ঝড় হয়েছে, যে সেটা জোরে ঝড় হয়েছে সেটা বুঝতেই পারলাম ঘর ঝাড় দেওয়ার সময়, কারণ জনের লোমের সাথে সাথে গাছের পাতাও ছিল অনেক। তো আর তারপরে করলাম হচ্ছে স্নান টান করে খাটের ওপরে ধবাত করে শুলাম, দিয়ে ভাবলাম ব্লগটা যদি এখন শুরু না করি তাহলে রাত্রের মধ্যে 15 মিনিট করাটা খুব কঠিন, তার জন্য ভাবলাম এখনই শুরু করি। আর সোমনাথ বাড়িতে এসেই ব্যাগ রেখেই বেরিয়ে গেছে, ওর একটা বন্ধু ওকে ফোন করে ডেকেছে দেখা করতে, তার জন্য ও বাড়িতে এসেই ব্যাগ রেখেই বেরিয়ে গেছে সেখানে। যাই হোক, আর আমি এদিকে শুধুমাত্র এই লাল ব্যাগটা উল্টে দিয়েছি বিছনার ওপরে, দিয়ে এখন এইগুলো গুছাতে হবে আস্তে আস্তে। তারপরে ওই দেখে দুটো টলি রয়েছে, একটা টলির জামা কাপড় যাবে আলমারির মধ্যে, আর একটা টলির জামা কাপড় যাবে বাথরুমে কাচতে। এই তো খবর। আর ওই সকালবেলা শিলিগুড়ির হোটেল থেকে বেরিয়েছি, তখন বাজে হচ্ছে 7:30 মতো, আর 9:30টায় ফ্লাইট ছিল। তো ওই হোটেল থেকে বেরোনো, ফ্লাইটে করে রানাঘাটে আসা, সোমনাথ অনেকটাই শ্যুট করেছে, ওর চ্যানেলে তোমরা বিকেলে পেয়ে যাবে। আমি কিছু শ্যুট করিনি, তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি একেবারে বাড়িতে গিয়ে শ্যুট করব, কারণ আমার মানে ভালো লাগছে না, খুব মন খারাপ নিয়ে ফিরে এসেছি, বুঝতেই পারছো। আর বৌদির সাথে ফোনে কথা হয়েছে, বৌদির সাথে দাদার সাথেও কথা হয়েছে, তো এখনও পর্যন্ত বৌদির বাবা কোনো রেসপন্স করেনি। সে শরীরের অবস্থা খুবই খারাপ, আশঙ্কাজনক বলতে পারো। তো আমরা এই তো ফিরলাম, এখন তো 4টে 4:30 বাজে। তো সোমনাথ এখনও মানে রেস্টও নিতে পারেনি, ওকে ডাকলো বলে ও সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে, আসবে। তো আজকে সন্ধেবেলা চেষ্টা করব যাওয়ার দেখতে, আর যদি আজকে না হয় তো কালকে তো আমরা কনফার্ম যাচ্ছি, কালকে আমরা কনফার্ম যাচ্ছি বৌদির বাবাকে দেখতে। আর হচ্ছে সোমনাথের চ্যানেলে পেয়ে যাবে সারাদিনের, এটাই বলার ছিল। তো চলো এখন থেকে দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। মানে আগের মতো ভালো লাগবে না, কোথায় দার্জিলিংয়ের পাহাড়ের ব্লগ আর কোথায় এই দক্ষিণবঙ্গের গরম গরম উষ্ণ উষ্ণ ব্লগ। শীতল ব্লগ এতদিন পেয়েছো, এবার উষ্ণ উষ্ণ ব্লগ পাবে। আর কি করব, অক্টোবর মাসে যাব যখন, সোমনাথকে বললাম আর ফেরার টিকিট নিয়ে কিছু চিন্তা ভাবনা করবা না, শুধুমাত্র যাওয়ার টিকিট কাটবা, বেরিয়ে যাব অক্টোবরে, তারপরে 10-15 দিন পর ফেরার টিকিট কাটবা। আমি একটা লম্বা সময়ের জন্য যেতে চাই, কারণ ওখানকার ওয়েদারে এত ভালো ছিলাম, পাহাড়কে এতটা ভালোবেসে ফেলেছি, আর পাহাড়ের সাথে এমন একটা মানে এমনভাবে জড়িয়ে গেছি না, এতটা ভালো লেগে গেছে না, আমি আর মানে কিছু বলার নেই, দারুণ দারুণ দারুণ। যাই হোক, আর তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমরা প্রচুর কমেন্ট করছো একটা বিষয়ে, যে এর জন্য ওর জন্য তার জন্য সের জন্য কেন গিফট আনলে না। কি বলি বলো তো তোমাদেরকে, কি বলি, এর উত্তর তোমাদেরকে কি দিই? তোমরা প্রচুর কমেন্ট করছো। দেখো, আমি আমার 2 মায়ের জন্য নিয়ে এসেছি, আর আমার শ্বশুরমশাইয়ের জন্য নিয়ে এসেছি। সোমনাথ আর মেয়ের জন্য তো কিনেছি, আমার নিজের জন্য সেটা বাদ দাও, আমাদের ঘরের কথা বাদ দাও। আমার 2 মায়ের জন্য কিনেছি, আর আমার বাবা তো বেঁচে নেই, তো আমার শ্বশুরমশাইয়ের জন্য কিনেছি। তো আমার মনে হয়েছে এখানেই এনাফ, যথেষ্ট আমার কাছে মনে হয়েছে। কারণ এই যে তোমরা এর জন্য ওর জন্য তার জন্য সের জন্য গিফট কিনতে বলছো, এ ও সে তা এরা যখন যখন কোথাও ঘুরতে যায়, দেশ বিদেশ যখন ঘুরতে যায়, তখন কি এই এ ও সে তা কি আমার মেয়ের জন্য কখনো কিছু নিয়ে আসে? আমার কথা বাদ দাও, কিন্তু আমার ছোট্ট মেয়েটার জন্য তো কেউ কখনো হাতে করে কিছু নিয়ে আসে না, যে না এত দূর ঘুরতে আসলাম তাহলে যাই সৌভাগ্যের জন্য কিছু নিয়ে যাই। তো এখানে বলতে পারো যে হ্যাঁ তাহলে তোমার মনটা খুব তোমার মেয়েকে দেয় না বলে তুমিও দাও না। হ্যাঁ, সে ভাবলে ভাবতে পারো, আমি ভাই খুব খারাপ মানুষ, আমি এরকম খারাপই থাকতে চাই,
আমি ভালো হতে চাই না। আমার এটুকু বোধ বুদ্ধি আছে যে আমার কখন কাকে কোথায় কি উপহার দিতে হবে, কাকে কি দেওয়া উচিত, কখন দেওয়া উচিত, আমার সেটুকু আমার বিবেক আমাকে যতটা বলবে আমি নিশ্চয়ই সেটা করব। কিন্তু এখানে আমার মনে হয়েছে যে কোথাও ঘুরতে গেলে পরে আমার 2 মায়ের জন্য আর আমার শ্বশুরমশাইয়ের জন্য আনলেই ব্যাস যথেষ্ট। ঠিক আছে, তো চলো এটুকুই তোমাদেরকে বলার ছিল। যারা যারা আমার কথায় খারাপ লেগেছে তারা আমাকে ক্ষমা করে দিও, তোমাদের খারাপ লাগলো তার জন্য ক্ষমা করে দিও, এটুকুই বললাম। চলো এবার আর হ্যাঁ, আমরা একটুখানি ওই ইয়েতে নেমে, এয়ারপোর্ট থেকে নেমে আমরা কলকাতা থেকে একটুখানি স্পাইসি খাবার খেয়ে ফেলেছি। তো খেলাম, ভাবলাম যে আজকে খেলাম, এবার ইতি গজটা ওখানেই করলাম স্পাইসি খাবারের। মানে সোমনাথ তো শ্যুটই করেনি, তোমরা বকা দেবে বলে ও ভিডিওই করেনি বোধহয়। সোমনাথ আর মেয়ে খেয়েছে বিরিয়ানি, আর আমি তো বিরিয়ানি অতটা ভালোবাসি না এখন, আর তার জন্য আমি ভাত খেয়েছি, মাংস দিয়ে ভাত খেয়েছি, আর ডাব চিংড়ি খেয়েছি, আর হচ্ছে ওরা বিরিয়ানি খেয়েছে। তো ভাবলাম ঠিক আছে খাক, আজকের দিনটাই তো লাস্ট। এই আজকে থেকে মানে এই যে বাড়িতে ঢুকে গেলাম, আজকে থেকে শুরু হলো একদম মানে কি বলবো, পুরো রুলসের মধ্যে একটা খাওয়া দাওয়া, যেটা স্পেশালি সোমনাথের জন্য। আজকে থেকে একদম পুরোপুরি অন্য রকম খাওয়া দাওয়া শুরু হলো। এটা চলবে একদম অক্টোবর মাস পর্যন্ত, কারণ অক্টোবরে তো আমরা আবার দার্জিলিং যাচ্ছি, আর ওখানে গিয়ে তো সুন্দর সুন্দর রান্নাবান্না খেতে হবে। তো তার জন্য তখন তো মেনটেন করা যাবে না। তবে হাতে আছে এই মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 5টা মাস তোমরা দেখতেই পাবে আমরা কীরকম রান্নাবান্না খাই। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এটা শুধুমাত্র সোমনাথের এই যাতে সুগারটা একেবারে নর্মাল হয়ে যায়, আর যা যা সমস্ত রোগ টোগ হয়েছে সেই কারণেই আর কি এই ডিসিশানটা নিয়েছি আমি। তো চলো সারাদিন থাকো সাথে, পরে আবার আসছি। এখন এই ব্যাগপত্রগুলো সব গুছাবো, এটা অফ ক্যামেরাতেই গুছাবো, কারণ এই মানে ব্যাগটা খোলার পর এক একটা জিনিস এক একটা মাথায় গুছাতে হবে, ক্যামেরা অন করে বড্ড সমস্যা। চলো পরে আসছি। গুড ইভিনিং সবাইকে। এখন তো টাইম কি ব্লগ করবে না আজকে? সকাল থেকে করিনি, আমি তো বিকেল থেকে শুরু করেছি, 4টে থেকে ব্লগ শুরু করেছি, 4টে না 5টা বাজে তখন থেকে ব্লগ শুরু করেছি। একেবারে ব্লগ না করলে কালকে দেবো কি? একদিনের টাকা মার যাবে তো। আমার দিন আনা দিন খাওয়া মানুষ আমি। তো এখন টাইম হচ্ছে 7টা 20, যাবো একটুখানি বাজারে, ওই 2-1টা জিনিস কেনার আছে তার জন্য, আর একটুখানি বাইরের হাওয়া বাতাস গায়ে লাগিয়েও আসবো। পাহাড়ের হাওয়া বাতাস গায়ে লাগিয়েও হয়নি, এখন তোমরা বলবে। যাই হোক, আর মেয়ে বলতে চাচ্ছিলাম না না, ঠান্ডি ঠান্ডি মানে গরমি গরমি পবন জলতা হ্যায় ইয়ে বদন। এবার সত্যি সত্যিই জ্বলছে, সত্যি সত্যিই জ্বলছে। আর সোমনাথের একটা স্বভাব আছে, ও আলমারি থেকে যখনই নতুন গেঞ্জি বের করে না, বের করে গেঞ্জিটা পরতে পরতে আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। ও সন্দেহ হয়, ও আমি বোধহয় বারণ করবো ওকে পরতে নতুন গেঞ্জি। এই আবার নতুনটা বের করেছো, কি হলো ঢোকাও ওটা? বিয়ে বাড়ি পড়তে যাওয়ার সময় কিছু থাকবে না, ওটা ঘুরতে থাকবে না। ও যখনই আলমারি থেকে নতুন কিছু বের করে পরে, তখনই আমি ওকে বারণ করি, এটা পরবা না এটা পরবা না। ওর জন্য ওর একটা আতঙ্ক হয়ে গেছে, নতুন কিছু আলমারিতে টাচ করতে গেলে আগে আমার দিকে তাকায় আমি কিছু বলছি কিনা। তো আজকে আর আমি মানে কিছু বলিনি, ঠিক আছে নতুন একটা গেঞ্জি পরেছে পরুক, এই তো। তো চলো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো চলো একটুখানি বাইরে যেগুলো কেনাকাটা করার আছে কিনে নিয়ে আসি, তারপরে তোমাদের দেখাবো। বাইরে গিয়ে যদি পারি তাহলে একটুখানি শ্যুট করে নেবো। বাড়িতে ঢুকলাম না, এমনি দূর থেকে একটুখানি দেখে গেলাম ঠিকঠাক আছে কি না। মন্দিরা ভবন ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। ঝড়ে ভেবেছিলাম উঠোন পাতা ইয়ে হবে, কিন্তু দেখি না, তা হয়নি। ঠিক আছে, ওটা কোথা থেকে উড়ে এসে পড়েছে নারকলের ইয়েটা। চলো, তো বাড়ি থেকে বেরিয়ে সোজা গেছিলাম হচ্ছে এটিএমে টাকা তুলতে। তো দেখি কি সব কাঁচ টাচ ভেঙে পড়ে রয়েছে, মানে বুঝতেই পারছি গতকালকে এখানে বিশাল ঝড় বৃষ্টি হয়েছে। আর মাও বললো যে প্রচুর হয়েছে, মানে যার সাথে দেখা হচ্ছে সেই বলছে। আর এটিএমে ঢুকে তো একদম জলজান্ত প্রমাণ পেয়ে গেলাম
যাই হোক, তো এটিএমটা খারাপ রয়েছে, টাকা তুলতে পারিনি, তারপরে অন্য এটিএম থেকে টাকা তুললাম। আর তারপরে আমরা আছি এখন চিত্তরঞ্জন বস্ত্রালয়ের একদম পাশে একটা ফলের দোকানে, আর এখান থেকে নিচ্ছি ফল। আর কাকু বলছে যে আমাকে কালকে দেখা যাবে, তো কখন দেখা যাবে? আনলাম কালকে সকাল 9টায় ভিডিও ছাড়বো, তখনই দেখা যাবে। তারপরে বলছে যে সবাইকে বলবা যেন আমার কাছে সবাই ফল নিতে আসে, তোমার সোর্সে আসলে সবাইকে অনেক কম দামে দিয়ে দেবো। আনলাম ঠিক আছে, যেন মনে থাকে আমার সোর্সে কেউ আসলে কিন্তু কম দামে দিয়ে দিও। তো এই নিয়ে কাকুর সাথে হাসাহাসি করছিলাম বেশ কিছুক্ষণ। আর তারপরে চলে আসলাম হচ্ছে সোমনাথের এই বন্ধুর দোকানে বিস্কুট কিনতে। তো এই দোকান থেকেই আমরা মানে বাজারে টাজারে আসলে বিস্কুট টিস্কুট নিয়ে হয়, যেহেতু ওর বন্ধুর দোকান চেনা জানা আছে। এই তো, আর এখান থেকে তারপরে আরও কিছু দু একটা জিনিস কিনতে হবে, যেমন গ্রিন টি নেবো, কিন্তু গ্রিন টিটা পাচ্ছি না, মানে শুধু লেমন অ্যান্ড হানি ফ্লেভারেরটা পাচ্ছি, কিন্তু আরও অনেক রকম ফ্লেভারের গ্রিন টি পাওয়া যায়, সেটা অনেকগুলো দোকান ঘুরেও আমি মানে খুঁজে পাইনি আর কি। আর তারপরে চলে আসলাম হচ্ছে বাজারে আরেকটা দোকানে। তো সেখানে এসে আমার এক এমএস ফ্যামিলি পরিবারের এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তো বললো আমার ভিডিও দেখে খুব ভালো লাগে, আর সাথে ওনার একটা পুচকিও ছিল, তো ওকে বললাম একটু হাই হ্যালো করে দিতে। তো ওদের সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম, তারপরে ওরা চলে গেল। এই দেখো, সুগার ফ্রি একটা প্যাকেট চেয়েছিলাম, 2টো প্যাকেট দিয়ে দিয়েছে। আর এই যে নিউট্রি চয়েস, আর এটা হচ্ছে বাদাম, এটা হচ্ছে বাদাম, এটা হচ্ছে কী যেন সোমনাথ, পেস্তা বাদাম, আর এটা হচ্ছে আলমন্ড বাদাম, আর গ্রিন টি। আর শুধু 4টে গ্রিন অ্যাপেল কিনেছি, কারণ মায়ের কাছে আরও প্রচুর ফল রয়েছে, মাও বাড়ি থেকে নিয়ে আসতে বললো, তাই আর বেশি ফল কিনিনি, একরকম কিনেছি। এগুলো সোমনাথকে টাইমে টাইমে দেবো, আর ওর সুগারটাকে কমাবো, যাতে অক্টোবরে জমিয়ে নাচতে পারে আমার সাথে। হ্যাঁ, নাচতে পারি বলে কমাবা? হ্যাঁ, আরে যে জন্য কি কি নাচবা না, নাচবা না সত্যি? আমার দিকে তাকিয়ে বলো। ডিগবাজি খাবো না, তোমাকে আরো জোরে জোরে ডিগবাজি খেতে হবে, আরো বেশি করে করে লাফাতে হবে, আরো আমাকে ওই যেভাবে ঘুরিয়েছো আরো জোরে জোরে ঘোরাতে হবে, আর যেভাবে কোলে তুলেছ আরো উঁচু করে কোলে তুলতে হবে, বুঝেছো? রাইট রাইট। যেভাবে এই একটা ডিগবাজি খেয়েছো, ওইটাই ডিগবাজি খেয়ে 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 4-5টা পাল্টি খেতে হবে। নিচে একদম গড়ি একদম চলে যায় একদম নিচে একদম। মানে সত্যি এমন এমন কথা বলে, ও যে ওই ডিগবাজি মানে খেতে গিয়ে ধপ করে যাবে, আমার কিছু হয়নি, ভাগ্য ভালো, কিন্তু হাতে একটু সরে গেছিল, অতটা কিছু হয়নি। শরীর দুর্বল না, ওই জন্যই তো বললাম। তুমি তো ওই সময় বড় আছে, তুমি তো আমাকে ধরে টেনে নিয়ে ধপ করে নিচে ফেলেছো, আর তার মধ্যে যেটা নিচু ছিল। তো অনেক হাসি ঠাট্টা, অনেক আনন্দ হয়ে গেল। এবার তোমাদেরকে একটা আসল খবর দিই, সেটা হচ্ছে এখন টাইম হচ্ছে রাত্রির 9:30, 10টা, 10:15 বাজে। তো আমরা মোটামুটি ভোর 5টা-6টার সময় বেরিয়ে যাচ্ছি। আমি দাদাকে ফোন করেছিলাম, বৌদির বাবার অবস্থা আগের থেকে আরও বেশি করে খারাপ হয়েছে, আমরা এখনই বেরিয়ে যাচ্ছিলাম, মানে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছিলাম আমরা, কিন্তু দাদা বলল যে এমনি মানে বৌদির বাবাকে নিয়ে একই টেনশন করছে, তারপরে যদি এত রাতে আমরা বেরোই, এত রাতে গাড়িতে করে যাবো, সারাটা রাস্তা 2-3 ঘন্টা লাগবে গাড়িতে। তো দাদা বললো যে এত রাতে তোমরা আসবে বোন, খুব টেনশন হবে, খুব চিন্তা হবে, তার মধ্যে সারাদিন জানতে করেছো, রাতটা একটুখানি থাকো, তোমরা ভোরবেলা হলেই সকালবেলা হলেই চলে আসো। তারপরে আমরা ভাবলাম যে ঠিক আছে তাই করি। আমারও ব্যাগ মানে গোছানো টোছানো হয়নি এখনও, সব কিছু ঠিকঠাক গুছিয়ে টুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা মানে ভোরের আলো ফুটতে না ফুটতেই আমরা বেরিয়ে যাবো। ভোরের আলো 4:30, হ্যাঁ 4:30-5টার সময় আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। আর একটা আবার হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা আবার কালকে বাড়ি থাকবে না। আমার শ্বশুর শাশুড়ি কালকে যাবে হচ্ছে কল্যাণী এমসে ডাক্তার দেখাতে। ওরা ধরো সকালবেলা, ওরাও ভোরবেলা 5টার সময় কল্যাণী এমসে বেরিয়ে যাবে, বাড়ি আসতে আসতে ওদের সন্ধে হয়ে যাবে। তো এবার কথা হচ্ছে আমার মেয়ে থাকবে কোথায়। তো মেয়েকে ওই ম্যাডামকে ফোন করলাম, ম্যাডামকে ফোন করে সবটা খুলে বললাম। তো ম্যাডাম বললো যে কোনো চিন্তা নেই, কোনো চাপ নেই, ও তো আমার কাছে ভীষণ ভালো থাকে। আর আমাদের বাড়িতে মানে আমি যখন সাদুর বাগানে গিয়ে থাকি তখন তোমরা তো দেখোই যে মেয়ে রূপাদের বাড়িতে পড়তে যায়, ওদের বাড়িতে খুব ভালো থাকে, ওখান থেকে টেনে টেনে বাড়ি নিয়ে আসতে হয়, দেখোই তো। তো রূপাকে ফোন করলাম, রূপা বললো যে ও সারাদিন আমার কাছে থাকবে। তো রূপা সকালবেলায় বাড়িতে আসবে, এসে আমার মেয়েকে নিয়ে চলে যাবে, রূপাদের বাড়িতেই থাকবে, ম্যাডামের বাড়িতে থাকবে, ভালো থাকবে। তারপরে সন্ধ্যাবেলা করে আমার শাশুড়ি মা যদি বাড়ি চলে আসে তাহলে রূপা এসে মার কাছে দিয়ে যাবে মেয়েকে, আর না হলে পরে আমরা রানাঘাটে যখন নামবো রাত্রে তারপরে মেয়েকেও বাড়ি থেকে নিয়ে আসবো। এইভাবে সব কিছু ফোন টোন করে সব কিছু সেটেল করলাম, আর আমরা সকালবেলায় বেরিয়ে যাচ্ছি। মানে এত মনের ভিতরটা আনচান করছে না, মনে হচ্ছে না আমি এখনই চলে যাই, এরকম একটা ব্যাপার, এত আনচান করছে মনটা।
যে মানুষগুলোর সাথে এতদিন ধরে এত হাসি ঠাট্টা আড্ডা ইয়ার্কি আনন্দ করলাম, সেই মানুষগুলো এখন কাঁদছে, আমি তাদের পাশে বসতে পারছি না, মানে অস্থির করছে শরীরের মধ্যে, অস্থির করছে। কত তাড়াতাড়ি আমি গিয়ে ওদের পাশে থাকবো সেটাই এখন শুধু ভাবছি। তো যাই হোক, আমি আর ব্লগটা এখন কন্টিনিউ করবো না, এই তো এখনই খাওয়া দাওয়া করবো। আর ডিনারে আছে আজকে পটল দিয়ে সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল, এটাই আছে ডিনারে। তো এটা দিয়ে এখন খাওয়া দাওয়া হবে সবাই মিলে, দিয়ে আমি তাড়াতাড়ি করে বিছানা করে একটু শুয়ে নিই, ঠিক আছে? তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকাল থেকে। আজকের মতো এ পর্যন্তই, আসছি এখন, টাটা।